ওয়েলকাম টু সুখের টিউটোরিয়াল। সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেশীয় রাজ্য সম্বন্ধে। প্রথমেই বলে রাখি, দেশীয় রাজ্য সম্বন্ধে এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর একদম শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের আলোচ্য বিষয়। দেশীয় রাজ্য বা প্রিন্সেস স্টেট, এটা কি বিষয়টা আগে বুঝতে হবে। কারণ ইংরেজরা যখন ভারতে শাসন করতো, সেই সময় স্বাধীনতা পূর্ব যুগে তারা কিন্তু সরাসরি সম্পূর্ণ ভারত স্বাধীন করতো 60% অংশে, আর 40% ভূখণ্ড, ভারতের 40% ভূখণ্ড অর্থাৎ আজকের ভারত নয়, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই তিনটে নিয়ে যে ভারত ছিল, অবিভক্ত ভারতের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের 40% শাসন করতো। কিন্তু প্রিন্সেস স্টেটের যে রাজারা থাকতেন বা নবাবরা থাকতেন, সেই রাজা বা নবাবরা কোনোভাবেই স্বাধীন ছিলেন না। তাদের বৈদেশিক নীতি সম্পূর্ণরূপে ইংরেজদের দ্বারা পরিচালিত হতো এবং তারা বার্ষিক করদানের মাধ্যমে নিজেদের শাসন ক্ষমতা নিজ নিজ রাজ্যে বংশানুক্রমিকভাবে ভোগ করতেন। এবং বলাই বাহুল্য, স্বৈরাচারী রাজতন্ত্রে জনগণের অধিকার খুবই সামান্য ছিল এবং জনগণ তাদের হাতে ব্যাপকভাবে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। যাই হোক, তা দেশীয় রাজন্যবর্গ বা দেশীয় রাজ্য ব্যবস্থা কায়েম ছিল এবং এই দেশীয় রাজ্য কায়েম করা শুরু হয়েছে লর্ড ওয়েলেসলির যে অধীনতামূলক মিত্রতা নীতি। সেই অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে আমাদের হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম কিন্তু ইংরেজদের অধীনে নিজেকে নিয়ে আসেন এবং অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে নিজেকে একটি দেশীয় রাজ্যে পরিণত করেন। এইরকম দেশীয় রাজ্যের সংখ্যা ভারতবর্ষ ছিল 565টি। মতান্তরে আরেকটি উল্লেখ পাওয়া যায়, সেটি হচ্ছে 601টি। দেশীয় রাজন্যবর্গ বা এই যে প্রিন্সেস স্টেটের যারা শাসক, তারা কোনোভাবেই কিন্তু কাউকে জবাবদিহি করতেন না, একমাত্র ইংরেজ কর্তৃপক্ষ ছাড়া। এবং ইংরেজ কর্তৃপক্ষ শুধুমাত্র ট্যাক্স আদায় করেই ক্ষান্ত ছিল। তারা বৈদেশিক ব্যাপারে নাক গলালেও কখনোই রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতো না। অর্থাৎ সেই রাজা যদি অত্যাচারিত হন এবং অত্যাচার চালান, তো সেই বিষয়ে তাদের কোনো মন্তব্য বা বক্তব্য ছিল না। এই দেশীয় রাজারা কিন্তু ইউরোপীয় যে বণিক গোষ্ঠী বা ইংরেজ বণিক গোষ্ঠী এবং পরবর্তীকালে ইংরেজ সরকারকে খুশি রাখবার বহু চেষ্টা করতেন। এবং তাদের মধ্যে অন্যতম হলো, তারা কিন্তু এই আনুগত্যের স্বীকৃতিস্বরূপ তপোধনের অধিকারী হতেন। যার আনুগত্য ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি যত বেশি, সে কিন্তু ততবার তপোধনী পেত। যাই হোক, ভারতের স্বাধীনতাকালে 4টি বড় বড় দেশীয় রাজ্য ছিল: বরোদা, হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর। এই 4টি বড় দেশীয় রাজ্য, তার মধ্যে সব থেকে বড় ছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের শাসক ছিলেন ওসমান আলী খান, যিনি কিনা হায়দ্রাবাদের 7ম নিজাম রূপে দায়িত্ব পালন করছিলেন বা তার রাজ্য শাসন করছিলেন। কিন্তু সেই সময় যখন ভারত স্বাধীন হয়, তখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুযায়ী বলা হয় যে দেশীয় রাজ্যগুলি হয় স্বাধীন থাকতে পারবে অথবা তাদের ইচ্ছা মতো ভারত বা পাকিস্তান যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে। এখন স্বাধীন থাকা প্রসঙ্গে আরেকটি শর্তও ছিল, যে রাজ্যগুলির জনসংখ্যা 10 লক্ষের বেশি এবং বাৎসরিক আয় 1 কোটি টাকার বেশি, তারাই একমাত্র স্বাধীন থাকার অধিকারী। সমস্ত দেশীয় রাজ্যগুলি নিজেদের ইচ্ছা মতো যেহেতু ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারত, তাই ভারতবর্ষ আবার ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার একটি শঙ্কা দেখা দেয়। এই আশঙ্কা থেকে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং তার সচিব ভিভি মেননকে দেশীয় রাজ্য দপ্তর নামে একটি রাজ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয় এবং তাদের কাজ ছিল 1947 সালের 15ই আগস্টের আগে দেশীয় রাজ্যগুলিকে ভারতের মধ্যে অন্তর্ভুক্তিকরণ সম্পন্ন করা, যাতে তারা ভারতীয় ইউনিয়নেই
তারা যোগদান করে সেই বিষয়ে দেশীয় রাজাদের নিশ্চিত করানো, মানে রাজাদের সমর্থন আদায় করা। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল সক্ষম হয়েছিলেন সেই আলাপ আলোচনার মাধ্যমে সমর্থন আদায় করতে। এমনকি বরোদাও কিন্তু এই অ্যাক্সেশন অফ যে ভারত মুক্তির দলিল, সে ভারত মুক্তির দলিলে কিন্তু স্বাক্ষর করেছিলেন। শুধুমাত্র হচ্ছে কাশ্মীরের মহারাজা ইন্দার মহেন্দ্র হরি সিং এবং ওসমান আলী খান হায়দ্রাবাদের নিজাম, এরা দুইজন কিন্তু খুবই একটা দোটানার মধ্যে ছিলেন, তারা ভারত বা পাকিস্তানে কোথায় যোগদান করবে। কাশ্মীরের ব্যাপারটা একটু বলি। কাশ্মীরের জনসংখ্যার বেশিরভাগই ছিল কিন্তু মুসলিম, কিন্তু কাশ্মীরের রাজা হিন্দু হওয়াতে তিনি হয় স্বাধীন থাকতে চাইছিলেন অথবা ভারতীয় ডোমিনিয়নে যোগদান করতে চাইছিলেন। কিন্তু কাশ্মীর রাজা হরি সিং কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই মোহাম্মদ আলী জিন্নাহের পাক বাহিনী কাশ্মীর অঞ্চলে ঢুকে লুটতরাজ শুরু করে এবং কাশ্মীরের অনেকখানি অংশ তারা কিন্তু দখল করে নেয়। এই দখলকৃত অংশকে বলা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। এই পাক অধিকৃত কাশ্মীরে কিন্তু তারা অনেক অংশ দখল করে নেয় এবং তারা ধীরে ধীরে শ্রীনগরের দিকে এগোতে থাকে। এদিকে জওহরলাল নেহরু বারবার গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনকে বারবার বললেও তিনি কিন্তু একটা কথাই বলছেন, যতক্ষণ না পর্যন্ত কাশ্মীর অফিসিয়ালি ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করছে ততক্ষণ পর্যন্ত ভারত সরকারের পক্ষে সামরিক সাহায্য কাশ্মীরকে পাঠানো সম্ভব নয়। কারণ হরি সিং ইতিমধ্যে কিন্তু সামরিক সাহায্যের আবেদন করেছিলেন। অবশেষে 27 অক্টোবর 1947 খ্রিস্টাব্দে কাশ্মীর ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করলে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী পৌঁছয় এবং তারা অবশেষে ভারতীয় ফৌজের দ্বারা কাশ্মীরের যে মুক্তি সংগ্রাম, সেই মুক্তি সংগ্রামকে চালিয়ে যাচ্ছিল এবং সেই মুক্তি সংগ্রাম চলছিল। এবং হচ্ছে তার পরবর্তীকালে কিন্তু বাকি অংশটা কিন্তু পাকিস্তানের দখলেই রয়ে যায়। তার কারণ আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন রাষ্ট্রসংঘে বিষয়টি উত্থাপন করেন, রাষ্ট্রসংঘ একটি রায় দেয় যে বলে তা কাশ্মীরে গণভোট অনুষ্ঠিত হবে, গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী কাশ্মীর পাকিস্তানে থাকবে না ভারতে থাকবে সেটি স্বীকৃত হবে। কিন্তু সেটি করা আজও সম্ভব হয়নি, কারণ গণভোটের শর্ত অনুযায়ী উভয় পক্ষই কাশ্মীর থেকে নিজের সেনা প্রত্যাহার করে নেবে, কিন্তু পাকিস্তান এখনও সেনা প্রত্যাহারে রাজি নয়। তাই কাশ্মীর সমস্যা কিন্তু আজও রয়ে গিয়েছে, অর্থাৎ কাশ্মীরের বেশ কিছু অংশ পাকিস্তানের দখলে রয়েছে। এরপরে আসা যাক হায়দ্রাবাদের বিষয়টি। হায়দ্রাবাদের বিষয়টি আরও একটু জটিল হয়ে উঠেছিল, কারণ হায়দ্রাবাদের যিনি ওসমান আলী খান, যিনি নিজাম ছিলেন, তিনি স্বাধীন থাকতে চাইছিলেন এবং তার সঙ্গে ছিলেন তার দেওয়ার কাসিম রেজভিও কিন্তু হচ্ছে গিয়ে তাকে সহযোগিতা করছিলেন। সেই সময়ের একজন মুসলিম নেতা, তিনি তাকে সহযোগিতা করছিলেন এবং পাকিস্তান তলে তলে হচ্ছে অস্ত্র বা অর্থ সরবরাহ করছিল। এইভাবেই ওসমান আলী খান ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করতে তিনি কিন্তু গড়িমসি করছিলেন, তিনি কোনোভাবেই ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করতে রাজি ছিলেন না। অবশেষে জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে 1948 সালে সেনা অভিযান পাঠানো হলে, অপারেশন পোলো নামে খ্যাত সেনা অভিযান পাঠানো হলে, সেই সেনা অভিযানে হচ্ছে রাজাকার বাহিনী, অর্থাৎ যে বাহিনী গড়ে তোলা হয়েছিল হায়দ্রাবাদের ভারত মুক্তি থেকে আটকানোর জন্য, সেই বাহিনী কিন্তু পরাজিত হয় এবং 1948 সালে অনেক আলাপ আলোচনার পর আমাদের ওসমান আলী খান, যিনি কিনা তৎকালীন সময়ে হায়দ্রাবাদের নিজাম ছিলেন, তিনি ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করেন। এইভাবে বড় দুটি দেশীয় রাজ্য ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করলো এবং মহীশূর পরবর্তীকালে নিজে আপনাদেরকেই স্বাক্ষর করেছিল এবং বড়োদাও পরবর্তীকালে আলাপ আলোচনার মাধ্যমে স্বাক্ষর করে। কিন্তু
এই যে দেশীয় রাজ্য সমস্যার আরেকটি বিষয় হলো কিছু কিছু ছোট ছোট রাজ্য তারা কিন্তু কিছুতেই ভারতে মিলিত হতে রাজি ছিল না। জুনাগড়ের নবাব হামিদুল্লাহ খান তিনি কিন্তু ভারত ভক্তিতে আগ্রহী ছিলেন না, তিনি পাকিস্তান ভক্তিতে আগ্রহী ছিলেন। কিন্তু জুনাগড় বা সৌরাষ্ট্র এমন একটি জায়গায় অবস্থিত, তার মাঝখানে প্রায় 5টি রাজ্য পড়ে। এই 5টি রাজ্য যদি জুনাগড়ের সঙ্গে যুক্ত না একই সঙ্গে পাকিস্তানে যুক্ত না হয়, তাহলে কিন্তু জুনাগড়ের পক্ষে ভারত মুক্তি সম্ভব না। কারণ জুনাগড় তো কোনো জিনিস নয় যে একটা বাড়ি ঘর দুয়ার নয়, বা কোনো জিনিস নয় যে তুলে আনলাম আর বসিয়ে দিলাম পাকিস্তান। কারণ রাজস্থানের মেবার বন্দি, তারপরে অন্যান্য রাজ্যগুলি যদি একজোট হয়ে যোগদান করে, তাহলেই কিন্তু হচ্ছে গিয়ে জয়সালমীর তাহলেই কিন্তু জুনাগড় যোগদান করতে পারবে। এই জন্য জয়সালমীরের রাজা হনুমত সিং, এছাড়া ভূপাল মেবারের মহারাজা ভূপাল সিংয়ের সঙ্গে জিন্দাহ আলোচনা শুরু করেন, এবং আলোচনা অনেকবার চেষ্টা করেছিলেন তিনি ভূপাল সিংকে রাজি করানোর, কিন্তু মহারানা প্রতাপের বংশধরের পক্ষে পাকিস্তানের মতো জায়গায় যোগ দেওয়া সম্ভব ছিল না। তাই তিনি কোনোভাবেই কিন্তু রাজি হননি পাকিস্তানে যোগদান করতে। এবং সর্বপ্রথম ভারত মুক্তির দলিলে যদি কোনো রাজ্য সই করে থাকে, সেটা হচ্ছে রাজপুতানার মেবার রাজ্য, এবং মহারানা ভূপাল সিং ভারতের সঙ্গে সংযুক্ত হয়ে যান। যার ফলে জুনাগড়ের পাকিস্তান মুক্তি আর সম্ভব হয়নি, জুনাগড়ও ভারতের সঙ্গে যুক্ত হয়। এই তো গেল দেশীয় রাজ্য সংক্রান্ত সমস্যা। এরপর দেশ বিভাগ হলো। দেশ বিভাগ হলে ধর্মের ভিত্তিতে যেহেতু দেশ বিভাগ হয়েছিল, পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তু হয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কিন্তু আসতে শুরু করেছে। এবং তার মধ্যে যেহেতু পশ্চিমবঙ্গ খুবই কাছে, তাই তারা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে বেশি ঢুকতে আরম্ভ করে, এবং জলস্রোতের মতো তারা পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গের জলবিন্যাসকে নষ্ট করে দিতে থাকে। সেই সময় বিধানচন্দ্র রায় বলেছিলেন, আমি যেমনভাবে পারি এই উদ্বাস্তু সমস্যাকে আমি আটকাবো। কিন্তু এই উদ্বাস্তু সমস্যার এক তীব্র সমস্যা সৃষ্টি করে, যার ফলে এই এত বড় জনগোষ্ঠীর খাওয়া বাসস্থানের ব্যবস্থা করা থাকার সম্ভব ছিল না। এই উদ্বাস্তু সমস্যা কিন্তু আমাদের সাহিত্যকেও প্রভাবিত করেছে। সাহিত্যে বিভিন্ন লেখা কিন্তু গড়ে উঠতে থাকে। পার্টিশন অফ পাকিস্তান, তারপর হচ্ছে খুশবন্ত সিংয়ের বিভিন্ন লেখায় কিন্তু মিডনাইট চিলড্রেন, বিভিন্ন রকম লেখা কিন্তু দেশভাগের সমস্যাগুলো, কেয়া পাতার নৌকো, সূর্য দীঘল বাড়ি, এই সব সাহিত্যে কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। এবং মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটকের একটা চলচ্চিত্র, তাতে কিন্তু দেশ বিভাগের দেশ বিভাগের অবস্থাটিকে তুলে ধরা হয়েছে। এবং দেশ বিভাগের পরবর্তীকালে আরেকটি সমস্যা আসে, সেটি হচ্ছে রাজ্য পুনর্গঠন। ভারতের স্বাধীনতার সময় 14টি রাজ্য ছিল, এবং রাজ্যগুলিকে পুনর্গঠন করার সময় তাদের আশঙ্কাকে অনেক সময় গুরুত্ব দেওয়া হয়নি। পত্তি শ্রীরামালু হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে, পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে অনশন করে মারা যান 58 দিন অনশনের পর। তারপর ভাষাভিত্তিক রাজ্য কমিশন গঠিত হয়, যার সভাপতি ছিলেন এস.কে. দর। ঠিক আছে, এস.কে. দর, অন্যান্য সবাই ছিলেন। এছাড়া অন্যান্য ভাষাবিদ এই কমিশনের সভাপতি ছিলেন। এছাড়া 22টি সংবিধান স্বীকৃত ভাষা বর্তমানে রয়েছে। ভারতবর্ষের কোনো কিন্তু রাষ্ট্রভাষা নেই, সংযোগকারী ভাষা হচ্ছে ইংরেজি। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থাকো। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।